খুলে দেখো। ট্রিনা হাত বাড়িয়ে কৌটাটা নিয়ে খুলে। কৌটার ভেতর থেকে বেরিয়ে আসে অনেক জোনাকি পোকা। তাদের আলো নেভা জ্বলা যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। ট্রিনা হেসে আবিরের পানে চায়। ট্রিনা কিছু বলার আগেই আবির নরম গলায় ট্রিনাকে বলে, আমাকে ভালোবাসবে পুতুল? আমি তোমায় ভালোবাসতে চাই। বুকের এইখানটাতে তোমায় রেখে সারা জীবন পাড়ি দিতে চাই। ভালোবাসবে পুতুল? ভালোবাসবে আমায়? ট্রিনা অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে রয়। ট্রিনা আবিরকে বলে, আবির ভাই, আপনি কি সত্যি একটু আগে আমায় প্রপোজ করেছেন? মানে সত্যি আপনি আমায় ভালোবাসতে চান? আবির হেলানো থেকে সোজা গিয়ে ট্রিনার সামনে দাঁড়ায়। মাথা ঝুঁকে ট্রিনাকে বলে, তোমাকে আমার পুতুল বউ বানাতে চাই। তবে শান্তভাবে যদি না মানতে চাও, জোর জবরদস্তি করতে আমি পারি। ট্রিনা কৌটাটা হাত দিয়ে গাড়িতে রেখে আবিরকে বলে, খুব ভালো কথা বলেছেন, তবে কন্ডিশন আছে। আমার সাথে প্রেম করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। তাছাড়া আমি অনেক আইসক্রিম প্রেমী, হুটহাট আইসক্রিম খেতে মন চায়। তাই যেদিন আমার সাথে দেখা করবেন অবশ্যই আইসক্রিম চকলেট সাথে করে নিয়ে আসতে হবে। আমি বাধ্য প্রেমিকার মতো আপনার সাথে প্রেম করতে পারবো না। খাদ্যরসিক হওয়ার পাশাপাশি আমি খুব ঘুম প্রেমী, তাই যথাসময়ে কল ধরতে পারবো না। আরও অনেক কন্ডিশন আছে, পরে মনে করে আপনাকে লিস্ট করে পাঠিয়ে দিব। যদি রাজি থাকেন প্রেম করতে পারি। আবির বিষম খায়। ট্রিনা পিঠে চাটি মারে। আবির ট্রিনার হাতটা হঠাৎ ধরে বলতে থাকে, তোমার মতো দুষ্ট প্রকৃতির মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় সে তরিকা আমার জানা আছে। সো গেট রেডি। প্রেম তো তোমায় করতেই হবে। আবিরের কথায় ট্রিনার জিহ্বার কামড় মারে। আবির এবার মুস্কি হাসি দিয়ে বলে, গাড়িতে আইসক্রিম আছে, বাসায় যেতে যেতে খেয়ে নেবে। এবার যাও যাক। এরপর আবির আর ট্রিনা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। মা, নিজের দিকে খেয়াল রেখো। ট্রিনা তো বেশি বাসায় থাকে না, হলেই কাটায়। হাঁটতে বের হলে তুলিকে নিয়েই বের হবে। বাবাকে সময় মতো ওষুধ দিও। ট্রিনার বাসার কাছে ভার্সিটি হলেও নানা বাহানায় বান্ধবীর সাথেই থাকে। আমার জন্য চিন্তা করবে না একদম। মায়ের দিকে খেয়াল রেখো। অশ্রু বিসর্জনের সাথে সাথে তন্নির বিদায়ের পর্ব চলছে। ভালো থাকিস মা, নিজের খেয়াল রাখিস। তন্ময়কে হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরলেন শফিউল আহমেদ। তন্ময় বাবা, আমার মেয়েটার দিকে খেয়াল রেখো। চোখের পানি মুছতে মুছতে শফিউল আহমেদ গাড়িতে উঠিয়ে দেয় তন্নিকে। তন্নি বরাবরের জন্য অন্যের হয়ে গেল। শফিউল আহমেদের বুকের এক অংশ যেন মুহূর্তেই খালি হয়ে গেল। সব কিছু গুছিয়ে মিজানকে তলব করলেন শফিউল আহমেদ। নরম গলায় মিজানকে বলতে লাগলেন, বাড়িটার দিকে খেয়াল রেখো। মিজানকে সব বুঝিয়ে দিয়ে সবাই একে একে বাড়ি ছেড়ে যাচ্ছে যার যার নিজ গন্তব্য। বাহ, জাবের সাহেব খুব ভালোভাবেই বাড়িটা পরিষ্কার করেছেন। আচ্ছা জাবের সাহেব, এখন যদি একটা গোলাপের বাগান করি কেমন হবে বলুন তো? আতিক খানের কথায় জাবের মুস্কি হেসে জবাব দেয়, জি স্যার, মন্দ হয় না। আতিক খান হালকা হেসে জাবেরকে ফের বলল, আপনি গিয়ে রেহানাকে একটু পাঠিয়ে দিন, আর চা আনতে ভুলবেন না যেন। মাজরণীকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলে জাবের পা বাড়ায় বাড়ির সদর দরজায়। তা বরিশালের ছেলে, কেমন লাগছে এমন পরিবেশ? বাড়ির আঙ্গিনায় আতিক খান বেতের সোফায় বসে পেপার পড়ছেন। হঠাৎ এমন কথা শুনে আতিক খান ঘাড় ঘুরায়। আবিরকে দেখে হেসে বলে, কাছে এসে বসো, আমার কথা বাদ দাও, তোমার কেমন লাগছে সেটা বলো। তা প্রজেক্টে তো ইতি টানলে, এখন কি করবে? আবির আতিক খানের কথায় জবাব দেয়, নাফিউর স্যারের প্রতিষ্ঠানে কাজ করব। ওনার সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার ছেলে বিজ্ঞানী হয়ে গেল বাবা। আতিক খান আবিরকে বলল, তোমার বন্ধুরাও কি তোমার সাথে জয়েন করবে? আবির জবাব দিল, হ্যাঁ।
বাবা ছেলের কথার মাঝে রেহেলা খান চা নিয়ে উপস্থিত হয়। মেঘলা মাখা সকালের আড্ডায় তাল মিলায় রেহেলা খান। পার করে খান পরিবার বহু সময়। ওই তুই কই? আমি কি টারজান পয়েন্টে তোদের জন্য বসে বসে ঘাস কাটবো? সব কয়টা শয়তান, সব কয়টা। ট্রিনা দীর্ঘ নিঃশ্বাস টেনে উত্তর দিল। ডেইরি ফার্ম গেটে আছি, 5 মিনিট লাগবে। তুই আর ঠিক হবি না সানি। আজ আবার কি করলি? আন্নি, শেহতাজ, মেহের কি আসছে? সানি জবাব দেয়। ওরা আসছে গেরুয়ার রাস্তায়। কিছুক্ষণের মাঝেই সানির চেয়ার ঘিরে দাঁড়ায় ট্রিনা, আন্নি, শেহজাদ, মেহের। সানির মাথায় মেহের চাপড় মেরে কল কল করে বলতে লাগলো। কি হয়েছে বাংলার অমর সানি? তুমি এত ডিপ্রেসড কেন? কর্মী আবার ছ্যাঁকা দিল? মেহেরের কথায় শেহজাদ অট্ট হাসি হেসে বলল। আসলে সানি, তোকে দিয়ে প্রেম টেম হবে না বুঝলি। এসব তোকে আসলে চয়েস করে না। তুই যে একটা অকর্মার ঢেকি তা এবার একেবারেই বোঝা গেছে। সানি ভ্রু কুচকিয়ে সবার দিকে চেয়ে বলল। সর তোরা, কোনোদিন বুঝবি না। আরে ভাই, যেইগুলোরই পছন্দ করি সেইগুলোই মার্কা মারা। এক একটার জামাই না হলে একটা বিয়ে পাচ্ছে, বুঝবো কেমনে কোনটা বিয়ার তার কোনটা সিঙ্গেল? ট্রিনা গা ছাড়া দিয়ে চেয়ারে বসে পড়ল। মামা ঝটপট 5টা বেলপুরি দেন, ঝাল বেশি দিবেন। ট্রিনা বেলপুরি অর্ডার করে সানির সম্মুখে মাথা ঘুরায়। দোস্ত শোন, আপাতত কয়েকদিনের জন্য মেয়েদের পেছনে ঘোরাঘুরি বাদ দে। যে প্রেম করবে সে এমনি আসবে প্রেম করতে। ট্রিনার এমন কথায় সানি বসা থেকে উঠে দাঁড়ায়। তোরা তো শুধু বাস দিতে জানিস ভাই। এর চাইতে একটা বাস, আচ্ছা ভাই, এর চাইতে একটা একটা বাস না দিয়ে একটা বাস যার দিলেও তো পারিস। মিলার যে বাগদান হয়েছে তোরা জানতি, তাহলে আমায় পাঠালি কেন? বল বল। আন্নি সানির সামনে গিয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে থ্রুতনিতে নাড়া দিয়ে বলতে লাগলো। থাক ছাকা খোর মশানি, ইনশাল্লাহ একদিন না একদিন মনের রমণী খুঁজে পাবে। এই নে হা কর, ভেলপুরি খা। এই বলে আন্নি সানির মুখে বেলপুরি পুরে দেয়। এভাবে আড্ডায় চলে যায় আরও কিছু সময়। বিকেলের আজান পড়ছে। দূরে কোথাও শক্রুন সুরে আজানের ধ্বনি ভেসে আসছে। প্রীতিলতা হলে শেহজাদ আর মেহেরের জন্য নির্দিষ্ট ঘরটির পর্দাটা হালকা মৃদু কাঁপছে। সেই রুমে হাত পা ছড়িয়ে শটান হয়ে শুয়ে আছে ট্রিনা। শেহজাদ কিছুক্ষণ বাদেই কফি নিয়ে এসে মেহেরের হাতে ধরিয়ে দিল। ট্রিনার কফিটা টেবিলে রেখে ট্রিনার এক হাত টেনে বলতে লাগলো। টুনি, কফিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ রে, আজ কি বাসায় যাবি? ট্রিনা কফিটাতে এক চুমুক দিয়ে জবাব দিল। শিওর জানি না, কলের উপর ডিপেন্ড করবে যাব কি যাব না। কফি আড্ডার মাঝপথেই হঠাৎ ট্রিনার ফোনে রিং বেজে উঠল। শেহজাদ ট্রিনার ব্যাগ থেকে ফোন বের করে ট্রিনার দিকে তাকিয়ে ভ্রু কুচকিয়ে কাঠ গলায় বলল। বিজ্ঞানী মশাই কে? মেহের শেহজাদের মুখে এমন কথা শুনে ট্রিনার পানে চোখ রাখল। ট্রিনা কফিতে শেষ চুমুক দিয়ে ঠাস করে জবাব দিল। তোদের দুলা ভাই। আহা, ধর ধর কলটা। বেচারার কি অবস্থা শুনি। শেহজাদ কলটা রিসিভ করে লাউডে দিল। উপাস থেকে নরম গলার শব্দ ভেসে আসলো। পুতুল, তুমি কই? শেহজাদ আর মেহের ট্রিনার দিকে ফের চাইল। আমি বাসায় বিজ্ঞানী মশাই। কেন বিজ্ঞানী মশাই, কিছু লাগবে আপনার? আবির মুস্কি হেসে কথা গুছালো। আমি প্রীতিলতা হলের সামনে দাঁড়িয়ে আছি, চলে আসো। শালিকারও যদি থেকে থাকে তাদেরকেও নিয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। তারা যদি আসে, লাভ ছাড়া ক্ষতি তেমন কিছু হবে না। এবার ট্রিনাকে উত্তর না দিতে দিয়ে শেহজাদ আর মেহের জবাব দিল একসাথে। দুলা ভাই, আপনি একদম চিন্তা নিয়েন না। তিনও না আসতেই চাইলেও ওকে আমরা ধরে বেঁধে নিয়ে আসবো। ট্রিনার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো শেহজাদ ও মেহেরের পানে। কলটা কেটে ব্যাগে ফোন রাখলো শেহজাদ। ট্রিনা ফুঁসে উঠে বলল। তোরা কোনোদিন ভালো হবি না। ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা শুরু করলো ট্রিনা। মেহের আর শেহজাদ ফিক করে হেসে দিয়ে ট্রিনার সাথে পা মিলালো। আপনি কিভাবে জানলেন আমি হলে আছি? তোমাদের বাসায় মা আর আমি এসেছিলাম। তোমার মার কাছ থেকে জানলাম তুমি ভার্সিটিতে এসছো। অনেক অপেক্ষা করো, যখন তুমি আসছিলে না তখন মামনি বলল
জাহাঙ্গীরনগরের প্রীতলতা হলে তোমার 2 বান্ধবী থাকে। তুমি নাকি মাঝে মাঝে তাদের সাথে থাকো, হয়তোবা আজও থাকবে। তাই তো উত্তর জামসিং থেকে অটোরিকশা চেপে গেরুয়া হয়ে তোমাদের হলের সামনে চলে আসলাম। ট্রিনা মুখ থেকে বাতাস ছেড়ে দিয়ে আবিরকে বলল। আবির ট্রিনার পেছনে অবলোকন করে দেখতে পায় শেহজাদ আর মেহের হাঁ করে তাকিয়ে আছে। আবির মুস্কি হেসে বলল, আরে এইভাবে যদি হা করে তাকিয়ে থাকো তাহলে মুখে মশা ঢুকে যাবে তো। তা তোমরা কেমন আছো বলো? শেহজাদ আর মেহের মুখটা বন্ধ করে আস্তে করে বলল, দুলা ভাই আলহামদুলিল্লাহ। আবির বুকে এক হাত চাপ দিয়ে টিপকুনির সুরে বলল, দেখেছো তো তোর বান্ধবীরা যখন দুলাভাই বলে ডাকে কি মারাত্মকই না লাগে। উফ, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এমন কথায় ট্রিনা আবিরকে ভেংচি কাটে। আবির শেহজাদ আর মেহেরাবের পানে তাকিয়ে বলল, শালিকারা, এখন থেকে এভাবে দুলাভাই বলেই ডাকবা, ঠিক আছে? শেহজাদ আর মেহের যেন আবিরের কথায় মাথা দুলালো। এর মাঝেই আবির 2টা অটোরিকশা থামিয়ে শেহজাদ আর মেহেরকে একটায় উঠিয়ে দিয়ে আরেকটাতে ট্রিনাকে নিয়ে উঠে পড়ে। ট্রিনা রিকশাওয়ালা মামাকে আওড়ায়। বটতলায় যাবেন? চায়ের 1 টাইম কাপে চুমুক দিতে দিতে আবির ট্রিনাকে শুধালো। পুতুল, শাড়ি পছন্দ করো তুমি? ট্রিনা জবাব দিল। করি। ট্রিনা হ্যাঁ সূচক বাক্য শুনে আবির চায়ের কাপটা সিমেন্টের বেঞ্চেতে রেখে ট্রিনার হাতটা ধরে শাড়ির ভ্যানের কাছে গিয়ে হাজির হয়। পুকুরের পাশে যেখানে রেগুয়া যাওয়ার রাস্তা এসে মিশে গেছে সেখানেই অগণিত শাড়ি সেই ভ্যানটার দিকে অপলক চোখ রেখে আবির চট করেই 2টো শাড়ি বের করলো। মামা, শাড়ি দুটোর প্রাইস কত? মামা, কালাটা 1200, সাদাটা 1300। আবির শাড়ির 2টো ট্রিনার কাঁধে রেখে দেখে নিল তার পুতুলকে বেশ লাগছে। কাঁধ থেকে শাড়িটা ট্রিনার মাথায় দিয়ে আবির ট্রিনাকে বলতে লাগলো, অসম্ভব সুন্দর লাগছে পুতুল। এই শাড়ি দুটো আমার প্রথম উপহারের চিহ্ন। জি অবশ্যই বিজ্ঞানী মশাই। আবির ভ্রু নাচিয়ে বলল, এই বিজ্ঞানী মশাই ডাকবা যখন আমি এখন তো তোমার কাছে থাকবো তখন। মানুষের সামনে কখনো বইল না, তবে তোমার এই নাম আমার খুব পছন্দ হয়েছে। একটা মিষ্টি হাসি দিয়ে শেহজাদ আর মেহেরকে আবির বলল, চা শেষ করে শালিকারে বসে না থেকে পছন্দ করে শাড়ি বেছে নাও, দুলাভাইয়ের তরফ থেকে তোমাদের উপহার। কিছুক্ষণ বাদেই আবির ট্রিনাকে জিজ্ঞাসা করলো, আন্নি আজ আসেনি? ওর জন্য একটা শাড়ি বেছে নাও, দিয়ে দিবে দেখা হলে। শাড়ির প্যাকেটগুলো গোছাতে গোছাতে ট্রিনা আবিরের দিকে তাকিয়ে জবাব দেয়, ও একটু অসুস্থ, তাই একটা ক্লাস করে চলে গেছে। শাড়ি কেনা শেষ করে আবির টাকা চুকিয়ে বটতলা জমজমাট সেই রেস্টুরেন্টে একটা টেবিল দখল করে আবির ট্রিনা শেহজাদ মেহের। সামনে চিকেন চাপ, গ্রিল, নান প্লেট সাজিয়ে রাখা হয়েছে। ট্রিনা মুখ ফুলিয়ে বসে আছে সেই খাবারের সামনে। কি হলো পুতুল, খাচ্ছ না কেন? ট্রিনা 2 হাত গালে ঠেস দিয়ে বলতে লাগলো, পেট বলছে খা ট্রিনা খা, কিন্তু মুখ বলছে খাস না। অ্যাকচুয়ালি আমি একটু ডায়েট করতে চাচ্ছি। এরই মধ্যে পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, তুই যখন খাবি না আমায় দিয়ে দে। এই সেহমেহ শর্ত, জায়গা দে বসতে। ট্রিনার সামনে থেকে সানি চাপের প্লেটটা নিয়ে 1 লোকমা খেলো। ট্রিনা সানির সামনে থেকে চাপের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে বলতে থাকে, আমি ডায়েট ভেঙে দিলাম। আবির যেন এই বন্ধুত্বের খুনসুটি খুব এনজয় করলো। আরও 1 প্লেট অর্ডার করে সানিকে ও আড্ডায় সামিল করলো আবির। আবিরের সাথে কুশল বিনিময় করে সানি বলতে লাগলো, ভাই আপনি এই সন্ত্রাসী হিটলার মায়ের প্রেমে পড়লেন কেমনে? ট্রিনা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো সানির পানে। তবে ট্রিনার মনে খুব ভয় লাগতে শুরু করলো। সত্যি না বলে দেয় সানি। সানি হাসি হাসি মুখ নিয়ে আবিরকে বলল, আপনার পুতুল তো ভাই আগুন। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম ও প্রথম যেদিন র্যাগিংয়ের শিকার হয়েছিল। সানির এমন কথায় ট্রিনা একটা শান্তির নিঃশ্বাস ছাড়ল। আবির এবার খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সেদিন? তাহলে শুনেন ভাই, ডিপার্টমেন্টের সিনিয়র আপুরা পথ আটকে ছিল ট্রিনাকে।
আমি ডিপার্টমেন্টে ঢুকতে যাব তখন আমি দাঁড়িয়ে পড়েছিলাম ব্যাপারটা দেখার জন্য। ত্রিনাকে সিনিয়র আপুরও জিজ্ঞেস করেছিল নতুন। আমাদের তিনু হ্যাঁ বলে ভদ্রমের মতো মাথা নাড়িয়েছিল। সিনিয়র আপুরা হাসতে হাসতে বলেছিল তিনুকে, এই তুই মেয়ে না ছেলে রে? তোর পোশাকে তো বুঝতে পারছি না। পরীক্ষা দিতে হবে, কিন্তু পাশ করলে ছেলে, ফেল করলে মেয়ে। ছাদ থেকে লাফ মারবি, আবার নিচ থেকে ছাদে লাফ দিয়ে উঠবি। বেঁচে থাকলে পাস, মরে গেলে ফেল, তাহলে কিন্তু তুই মেয়ে। কি একটা অবস্থা ভাই! আমাদের তিনু তো মুখ কাঁপিয়ে কি যেন বলেছিল। এই সেহু আর মেহু কি যেন বলেছিল। পাশ থেকে মেহের বলে উঠল, আপু বলছিল। তখন সিনিয়র আপুদের মেইন যে, উনি চেঁচিয়ে উঠে বলল ত্রিনাকে, আপু? কিসের আপু? বল মা। এই পলিটিক্স ডিপার্টমেন্টের সবাই আমার মা ডাকে। তারপর কি হয়েছিল জানেন ভাই? আবির কৌতূহলী হয়ে সানিকে বলল, কি হয়েছিল? আমার পুতুল করে মেরেছিল? সানি এক টুকরো নান মুখে দিতে দিতে বলল, হয়েছিল তো অনেক কিছু। তিনু সিনিয়র আপুদের পাল্টা উত্তর দিয়েছিল। তিনু বলেছিল, আচ্ছা মা, কাল আমার একটা পার্টি আছে, অ্যাকাউন্টে 2000 টাকা দিও, পার্টিতে যেতে হবে। এবার রাস্তা ছাড়ো, বড্ড খিদে পেয়েছে, প্রফেসরের সাথে দেখা করে খেতে যাব। তিনু তো এই কথা বলার পর সিনিয়র আপুর অনেক রেগে গিয়েছিল। আমাদের তিনু চলেই যাচ্ছিল, তখনই তিনুর চুলের মুঠি ধরে বলেছিল, কি বললি? আমাদের তিনু তখন নিজের ব্যাগটা নিচে ফেলে দিয়ে এমন মাইটটা মারলো, ওই আপু হাত পা ভেঙে 3 মাস বেড রেস্টে ছিল। এরপর থেকে ডিপার্টমেন্টে আর র্যাগিং হয়নি। তিনুর জন্যই এখন নতুন স্টুডেন্টরা শান্তি করতে পারে। সানির কথা শেষ হতে না হতেই যেন ট্রিনার বিষম খেতে লাগলো। সানি হাসতে হাসতে বলল, আরে দুলা ভাই, সত্যি কথা বললেই ও এমন ভীষণ খায়। আবির ট্রিনার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। পুতুল, তুমি সত্যি সত্যি মারামারি জানো? ট্রিনা কোকা কোলার শেষ চুমুক দিয়ে বলল, নিজেকে সেভ করার জন্য তাইকোয়ান্দো শিখেছি। এভাবেই কথার ঝুড়ি নিয়ে কেটে যায় আড্ডায় বহু সময়। সন্ধ্যার আজান শোনা যাচ্ছে। গেরুলা যাওয়ার রাস্তার দুপাশে প্রকাণ্ড গাছগুলোতে পাখিরা কিচিরমিচির করছে। সন্ধ্যার লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কাঠবিড়ালিগুলো গাছে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলছে। রাস্তার এক পাশ থেকে হেঁটে চলছে ট্রিনা আর আবির। কথা বলতে বলতে গেরুলা এসে অটোতে উঠে আবির আর ট্রিনা। বাম পাশের রাস্তা ধরে উত্তর জামসিং যাচ্ছে অটো। রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে টিম টিম আলো জ্বলছে। মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে দুজনকে। যেতে যেতে নানান কথা হয় দুজনের মাঝে। বাসায় পৌঁছে ডিনার শেষে আবির তার মাকে নিয়ে ফের ছুটে চলল উত্তরার দিকে। কাল দেখা করবে রোদেলা? বড্ড দেখতে ইচ্ছে করছে তোমায়। ফোনের ওপাশ থেকে রিয়াদ রোদেলাকে উদ্দেশ্য করে বলল। রোদেলা হেসে রিয়াদকে বলল, মনে আছে তো কিভাবে আসতে হবে? রিয়াদ লম্বা শ্বাস টেনে জবাব দিল, মনে আছে। লোকাল বাসে আসতে হবে। আমি বাংলা কলেজ থেকে বের হয়ে মিরপুর 2-এ পূর্ণিমা রেস্টুরেন্টে অপেক্ষা করব। রোদেলা রিয়াদকে জানালো। রিয়াদ ফের আবার রোদেলাকে প্রশ্ন করল, আমার তো তেমন আইডিয়া নেই, বনশ্রী দিয়ে কত নেয় ভাড়া? রোদেলা হেসে জবাব দেয়, মশাই 70 টাকা নেবে। তবে আপনি এই লোকাল বাসের ঝামেলা সামলে যদি আমার সাথে দেখা করতে পারেন, বুঝতে পারবো আপনি জীবনে যত ঝামেলা আসবে আপনি আমার সাথে টিকে থাকতে পারবেন। যদি একবার পেরিয়ে যান, পরের বার থেকে আর লোকাল বাসে আসতে হবে না। রিয়াদ মৃদু হেসে জবাব দেয়, দেখা যাক, তাহলে ওই কথাই রইল। তাহলে আসছি কাল। এই বলে রিয়াদ রোদেলাকে বিদায় জানালো। বনশ্রী থেকে রিয়াদ বাসে উঠে। প্রথম দিকে বাস ফাঁকা থাকলেও ধীরে ধীরে পূর্ণ হয় বাস। গন্তব্যের দিকে যত এগিয়ে যাচ্ছে মানুষের কোলাহল তত বাড়ছে। লাইফে প্রথমবার রিয়াদ লোকাল বাসে যাত্রা করছে, তাও প্রেয়সীকে দেখার টানে। এমন বিদঘুটে সময় কখনো পার করেনি রিয়াদ। বাস এসে থামে টেকনিক্যালের মোড়ে। ট্রাফিক আইন মেনে রাস্তা ক্রস করছে বাস। কিছু বাস থেমে আছে, কিছু বাস বাঁক ঘুরে চলে যাচ্ছে। এরই মাঝে একদল হিজড়া বাসে উঠে পড়ল, যা রিয়াদের জীবনে কখনো ঘটেনি, তাই ঘটে গেল। এই 2 টাকা দে, এই দে না,
হাতে তালি দিতে দিতে এক হিজড়া রিয়াদের বুকে হাত দিয়ে ধাক্কা দিল। রিয়াদ হতভম্ব দৃষ্টিতে চাইল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা হিজড়া, 2 হাত ভর্তি কাচের চুড়ি, সাথে লাল লিপস্টিক, কপালে বড় একটা লাল টিপ। এর মাঝে আরেকজন হিজড়া রিয়াদকে ঢং লাগানো সুরে বলল। রিয়াদ দৃষ্টি নিক্ষেপ করে কাপা গলায় বলল, আনমেরিড। হিজড়াটা রিয়াদের গালে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল। রিয়াদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে রিয়াদের জানা নেই। রিয়াদ তার মানিব্যাগটা বের করে খুচরো টাকা খুঁজতে লাগলো, কিন্তু এবারেও রিয়াদ ব্যর্থ। ওইদিকে হিজড়ারা রিয়াদকে ঘিরে আসে, তাই বাধ্য হয়ে 500 টাকার একটা নোট তুলে দিল। এই টাকা পেয়ে যেন খুশিতে নেচে উঠছে হিজড়ারা। ফ্লাইং কিস করে হিজড়ারা বাস থেকে নেমে গেল। আধ ঘন্টা বাদেই রিয়াদ মিরপুর 2-এ এসে পৌঁছায়। সিঁড়ি ভেঙে উঠে রেস্টুরেন্টে এক কর্নারে বসে আছে রোদেলা। রোদেলাকে দেখে রিয়াদ একটা মিষ্টি হাসি দেয়। রোদেলা রিয়াদকে অবলোকন করে। শরীর থেকে ঘামে ভিজে গেছে। রিয়াদ গিয়ে বসে পড়ে রোদেলার সম্মুখে। রোদেলা নিজ ব্যাগ থেকে রুমাল বের করে রিয়াদকে দেয়। তা মশাই, জানেন কিভাবে বলেন তো? আপনার জার্নিটা কেমন হলো? রিয়াদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ফের বলতে থাকে আসার পথে ঘটে যাওয়া ঘটনা। রিয়াদের কথা শুনে রোদেলা খিলখিল করে হাসে। খুনসুটি ভরা কথার ঝুড়ি নিয়ে কেটে যায় অনেক সময় 2 মানবীর মাঝে। রোদেলা সিএনজি ভাড়া করে রিয়াদকে উঠিয়ে দেয়। রোদেলা বাসে উঠে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই মাইয়া, রাস্তা কি তোমার বাবার? সাইকেল চালাতে না জানলে সেটা চালাও কেন? তুলি সাইকেলটা রাস্তা থেকে উঠাতে উঠাতে বলতে লাগলো সানিকে। হ্যাঁ, এটা আমার বাবার রাস্তা, আপনার কি সমস্যা? সানি ভ্রু কুঁচকিয়ে বলল, যত সব আজাইরা। ওই হ্যালো, কি বললেন? হাতে তুড়ি বাজিয়ে তুলি বলল। সানি আবার বলল, যা শুনেছেন তাই বললাম। আপনার মতো ছেলেদের সাথে কথা বলাই উচিত হয়নি। কথা কে বলতে বলেছে? যান না, বাসায় যান। এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করছেন কেন? ঝগড়াটে মেয়ে কোথাকার। তুলি ভেংসি কাটে, সাইকেল উঠিয়ে চলে যায় বাসার দিকে। সানি তুলির পানে একবার চেয়ে ফের নিজ রাস্তায় হাঁটা শুরু করলো। কিছুক্ষণ আগের কথা, তুলি কোচিং করে বাসায় ফেরার পথে সানির সাথে অ্যাক্সিডেন্ট করে। তখন তাদের মাঝে ঝগড়া ঝামেলা হয়। এই ঝগড়াই তাদের জীবনের সাথে মিশে যাবে কে জানতো। এই তৃণার বাচ্চা, তোকে বাসা কই? খুঁজা পাইতাছি না। তৃণা ফোনের ওপাশ থেকে বলতে লাগলো, আরে স্যাকাখোর, তোর নাম বদলে কালই রাখবো গজাল। আশেপাশে মানুষজন আছে কিনা দেখ, জিজ্ঞেস কর আহমেদ ভিলা কই, তাহলেই দেখিয়ে দিবে। আর শোন, মা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি টিউশন গিয়েছে। আজ ইমতিয়াজ ভাইয়ের সাথে মিটিং আছে। তুই কিন্তু ভালো করেই জানিস আমার ফ্যামিলির কেউ জানে না আমি রাজনীতির সাথে জড়িত। কথা বুঝে শুনে বলবি। আর যদি উল্টো পাল্টা যদি কিছু শুনি, তাহলে তোর নামে একটা গুলি আমার পিস্তলে ঢুকতে 1 সেকেন্ডও সময় নেব না। মাথায় কথাটা ঢুকিয়ে নে। সানি শুকনো ঢোক গিলে তৃণার কথায় জবাব দেয়, ঠিক আছে কমরেড আফা। তুলি, তুলি। সাহেলা খানম চেঁচানোর সুরে তুলিকে ডাকতেছে। কি হয়েছে আম্মা? আজ তোদের রহিমা খালা আসতে পারবে না কাজ করতে, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দে। তুলি ঝাড়ু হাতে নেয়, ধীরে ধীরে ঝাড় দিতে থাকে রুমের পর রুম। নিচে বসার ঘরে তুলি ঝাড় দিচ্ছে। আসা মাত্রই কলিং বেল বেজে উঠে ঝাড়ু থাকা অবস্থায় তুলি গেট খোলে। এইটা তৃণা পাঠিয়ে দিয়েছে। বলতে বলতে তুলির পানে সানি তাকায়। তুলির ধুলো মাখা চেহারা, অগোছালো চুল দেখে সানি হেসে ওঠে। আপনি নিশ্চিত এই বাসায় কাজ করেন? তুলি চেঁচিয়ে বলতে লাগলো, কেন ভাই, আমায় কোন দিক থেকে এই বাসের কাজের লোক মনে হয়? আমি এই বাসের ছোট মেয়ে। সানি মাথায় হাত দিয়ে বলল, হায় সর্বনাশ, আপনি তৃণার বোন?
তুলির চেঁচামেচির আওয়াজ শুনে সাহেলা খানম গেটে আসে। সানি সাহেলা খানমকে দেখে মিষ্টি করে সালাম দিয়ে ট্রিনার পাঠানো জিনিসগুলো সাহেলা খানমের হাতে তুলে দেয়। ট্রিনাদের বাসার কাজ সেরে সানি রিকশায় চেপে রেডিও কলোনি চলে যায়। বড় ভাই, কমরেড টিনা এসেছে। ওকে পাঠিয়ে দাও ওসমান। কিছুক্ষণ বাদেই ট্রিনা প্রবেশ করে। আসসালামু আলাইকুম ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ট্রিনাকে বলল, বসো। ট্রিনা চেয়ার টেনে বসে পড়ে। আপনি যে কাজগুলো আমায় দিয়েছিলেন সেইগুলো আমি করিয়ে দিয়েছি। সামনে আমার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, তাই আমি কাজ থেকে বিরত থাকতে চাই ইমতিয়াজ ভাই। আপনি তো জানেন আমি এই কমরেড পদ থেকে একদিন না একদিন পদত্যাগ করবই। এটা আমার ফ্যামিলির ব্যাপার। আপনার সাথে কাজ করার সবার যোগ্যতা থাকে না, তাই যথাসম্ভব ফ্যামিলি যতদিন না জানতে পারবে ততদিন রাজনৈতিক কমরেড হয়েই কাজ করব। অনেক ভালোবাসার সম্মান দিয়েছেন আমায়। ইমতিয়াজ হাসে, ট্রিনাকে জবাব দেয়, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। তৃতীয় সেমিস্টারে উঠে আবার কাজ শুরু করবে। ট্রিনা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বাকি কথা শেষ করে ওই জায়গা থেকে বিদায় হয়। হেই হ্যান্ডসাম বিজ্ঞানী মশাই, কোথায় আছেন? আজ তো একবারও কল করলেন না। ফোন কলের ওপাশ থেকে নরম গলায় আবির জবাব দিল, ল্যাবে আছে, এখন প্রফেসর রুমে যাব, কিছুক্ষণ পর বাসায় যাব। তা আমার সাথে ডেটে যাবেন? আমি আপনার গবেষণাগারের সামনে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়, জানালার কাছে চোখ বুলিয়ে দেখে ট্রিনা স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে। ফোনে আবির বলতে থাকে, 2 মিনিট অপেক্ষা করো, আমি স্যারকে বলে আসছি। এখন বাজে 3টা, ভার্সিটি থেকে বের হয়েছে কখন? এই তো 1:30 নাগাদ। আমি যতদূর জেনেছি আপনি তো আগে গবেষণা পড়াশোনা নিয়েই পড়ে থাকতেন, তাই আমি ভাবলাম আপনাকে ঘোরানোর দায়িত্বটা আমিই নিয়ে নেই। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। আবির গাড়ির দিকে হাঁটা শুরু করলে ট্রিনা বলে উঠল, এই যে বিজ্ঞানী মশাই, আমার সাথে ঘুরতে হলে ওই গাড়িটারই চলবে না, আমার স্কুটারের পেছনে বসতে হবে। আবির মুস্কি হেসে বলল, সত্যি নাকি? দাঁড়াও, আমি কিছু খুচরো টাকা নিয়ে আসি। স্কুটারের পেছনে আবির বসে আছে। উত্তরা হয়ে আবদুল্লাপুর এসে গাড়ি বুরুলিয়া যাওয়ার রোডে বাঁক মোড়ালো ট্রিনা। আবির ট্রিনাকে বলতে লাগলো, আমরা যাচ্ছি কই পুতুল? গোলাপ গ্রামের নাম শুনেছেন? আবির বলল, আমরা সেই জায়গায় যাচ্ছি। ট্রিনা জবাব দিল। কিছুক্ষণের মধ্যেই গোলাপপুর গ্রামের গেটে ঢুকে পড়ল ট্রিনার স্কুটার। সুদূর দূরে বসে থাকার জন্য যে ছাউনি বানানো হয়েছে সেখানে গিয়ে স্কুটার থামালো ট্রিনা। এক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গোলাপ গ্রাম, চারিদিকে গোলাপের বাগানের সমাহার। আবির আর ট্রিনা বাগানের পথে পথে হেঁটে হেঁটে দেখে চলছে গোলাপ গ্রাম। এই মামা, 100 গোলাপ দেন তো, তোড়া করে দিবেন। ট্রিনা বলতে লাগলো গোলাপের বাগানের প্লান্টের মালিককে। কিছুক্ষণের মাঝেই তোড়াটা ট্রিনার হাতে দেয়। ট্রিনা টাকা বের করে মালি মামাকে দেয়। ট্রিনা কি করছে আবির তা দেখতে থাকে। ফের ট্রিনা গোলাপের গুচ্ছটা আবিরের সামনে বাড়িয়ে দিয়ে বলল, শীতের বিরহ ভাব থেকে বেরিয়ে আবার পত্র পুষ্পে ভরে উঠবে বৃক্ষরাজি। প্রকৃতিতে তারই আমেজ, ফুলে ফুলে ভরে যাবে গাছগাছালি। মনের আনন্দে পাখিরা গান গাইতে শুরু করবে। হাজার রং নিয়ে ফোটার অপেক্ষায় ফুলগুলো। কবি ও লেখকের মননের বিচরণও ঘটে যেন বসন্তকে ঘিরে। যুগে যুগে কবি ও লেখকরা বসন্তকে ঘিরে গেঁথে গেছে নানান কথা। আমিও তেমন এক ক্ষুদ্র নারী কবি হয়ে গেঁথে ফেললাম কবিতা। এটা ভালোবাসা নাকি ভালো লাগা আমি জানি না, সত্যি জানি না। তবে জনম সঙ্গী হিসেবে এই মন সায় দেয় আপনাকে বিজ্ঞানী মশাই। আবির মৃদু হেসে ফুলগুলো নেয় নিজ হাতে। ট্রিনার হাত ধরে বুকের কাছে টেনে নিয়ে ট্রিনার কপালে অধর ছুঁয়ে বলল, আমি রাজি তোমার পথ চলার সঙ্গী হতে। ভরসা রাখতে পারো পুতুল। তোকে যে খবরটা আনতে বলেছিলাম তো সেই খবরের হুঁশ মিলেছে? যে কোনো মূল্যে আমার ট্রিনার দুর্বলতা জানতেই হবে। সানোয়ার ভাই,
টেনশন নিয়েন না, বিকেলের মধ্যে আপনার খবর এসে হাজির হবে। সানোয়ার রাশভারী গলায় বলল। এই মেয়েটাকে ভাগে আনা যাচ্ছে না, বাঘিনীর মতো সব কন্ট্রোল করে। মাসটিপ সানোয়ারের কাঁধে মেসেজ করতে করতে বলল। ভাই মায়াডারে তুই লাইনা বাসায় আটকায় রাখলে হয় না? সানোয়ার সিগারেটে টান দিয়ে ধোয়া ছেড়ে বলতে লাগলো। তোর স্মৃতিশক্তি যে লোপ পেয়েছে তার বুঝতে বাকি রইল না রে মাশরিফ। কতবারের কথা কি মনে নেই যেগুলোরে পাঠাইছিলাম তৃণারে তুইলে আনতে, সেইগুলোর হাল কি হয়েছে? সেদিনের কথা মনে পড়া মাত্রই মাসটিপের হাত পা শিউরে উঠল। যেদিন প্ল্যান করে তৃণাকে আনতে গিয়ে সবাইকে মেরে তৃণা বেড রেস্টে পাঠিয়েছিল। ভাই খাস খবর আছে। সানোয়ার সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিয়ে হাত দিয়ে ইশারা করে বলতে বলল। সে কি খবর নিয়ে এসেছে? ভাই তৃণা বাইরে যতই বাঘিনীর মতো থাকুক না কেন, বাড়িতে ভেজা বেড়ালের মতো থাকে। ওর পরিবারের কেউ জানে না ও যে কমরেড পদে কাজ করতেছে। ভাই এখন খালি ওর বাপের ধারে জানাইলেই খেল খতম। সানোয়ার শয়তানি হাসি দিল। কেঁপে উঠল কক্ষ তার কণ্ঠের ধ্বনিতে। তোরে বারবার বলছিলাম তৃণা, ইমতিয়াজ ভাইয়ের সাথে কাজ করিস না, তুই আমার দলে আয়, তুই মানলি না। এবার দেখ তোর কি করুন অবস্থা করি। সানোয়ার আবার অট্ট হাসিতে মেতে উঠল। তৃণা তার বিজ্ঞানী মশাইকে তার গবেষণাগারের সামনে ড্রপ করে আশুলিয়ার রাস্তায় স্কুটার নিয়ে ছুটল। রেডিও কলোনির রাস্তায় এসে ভেতরের রাস্তা ধরে জামসিংয়ের রাস্তায় ঢুকল। স্কুটার গিয়ে থামল সরু আহমেদ ভিলার সামনে। টিপটিপে পা ফেলছে তৃণা। সাহেলা খানমের থেকে লুকিয়ে কক্ষে ঢোকার চেষ্টা। কিরে কখন ফিরলি? তৃণা থমকালো, চেয়ে দেখলো তার পানে সাহেলা খানম তাকিয়ে। তৃণা আমতা আমতা করে শুধালো। এই তো মাত্র। সাহেলা খানম বললেন, যা ফ্রেশ হয়ে নে, খেতে দিচ্ছি। তৃণা মাথা নাড়ালো, চলে গেল কক্ষে। খাওয়া শেষে শফিউল আহমেদের কাছে গিয়ে তৃণা বসে বসে গল্প করে কক্ষে ফিরল। টেবিলে গিয়ে বসে পড়া শেষ করে পাড়ি দিল ঘুমের দেশে তৃণা। মুক্ত মঞ্চে বসে আছে শেহতাজ, মেহের, আন্নি, সানি। সবাই তৃণার অপেক্ষায়। তৃণা আসা মাত্রই সানি চেঁচিয়ে উঠল। বিয়া খামু ভাই, বিয়া। এই বিয়াটা যদি না খাইতে পারি জীবনটা আমার বৃথা যাইব। তৃণা মেহেরের পানে চাইল, প্রশ্ন শুধালো। কিরে তোরা এভাবে বসে আছিস কেন, কিছু কি হয়েছে? মেহেরের হাতে মোবাইল থেকে একটা ছবি বের করে তৃণাকে দেখিয়ে বলতে লাগলো। কেমন লাগে বলতো? তৃণা ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভালো, সুন্দর। মেহের তৃণার হাত থেকে মোবাইলটা নিতে নিতে বলল, এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, এক্সামের পর বিয়ে। আমি চাইছি তোদের নিয়ে যেতে বরিশাল বিয়েতে, কিন্তু তোর এমন প্ল্যান করতে হবে যে আমরা যেন একসাথে যেতে পারি। আন্নি আমতা আমতা করছে এবং বলছে, পারমিশন নাও, দিতে পারে। তৃণা মিনিট দুই চুপ করে বলে উঠল, হয়ে যাবে ব্যবস্থা, শুধু বিজ্ঞানী মশাইকে ফাঁসাতে হবে। ওনার কথা শুনলে আর না করবে না আব্বু, চাচা ও আন্নির পারমিশন দিয়ে দিবে। সানি চেঁচিয়ে উঠে বলল,